আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমরা কত লোক রয়েছি, চিন্তা করবেন না। ও তো আমাদের ঘরের বউ না, আমার ঘরের মেয়ে। ওর সেবা যত্নে কোনো ত্রুটি হবে না। কথা অবশ্য তারা মিথ্যে বলেননি। নাতাশাকে তারা মেয়ের মতোই ট্রিট করে। অবশেষে তারা ফিরে এলো ওকে না নিয়ে। কল্লোল ভালোভাবেই পৌঁছে গেছে। 2 দিন রেস্ট করে সব কোচকাজ করে নিয়ে অফিসে জয়েন করেছে 3 দিন হলো। কল্লোলও ভীষণ খুশি এই খবরে। বাবা হতে যাচ্ছে ও। এই অনুভূতি মায়েরা কতভাবে প্রকাশ করে। কত কত মায়েদের কত গল্প রয়েছে এই অনুভূতি নিয়ে। কিন্তু একজন ছেলের বাবা হওয়ার অনুভূতি গল্প কজন জানে। মায়েদের কত আয়োজন নতুনকে নিয়ে, কিন্তু বাবাও যে অধীর অপেক্ষায় থাকে তাকে ছুঁয়ে দেখবার জন্য, আদর করবার জন্য। জীবনের দৌড়ে দৌড়তে তাকে প্রকাশিত করতে পারে না বেশিরভাগই। টুকটুক করে চলছে মামার ট্রিটমেন্ট। মামির হাতের টাকা শেষের দিকে। এদিকের অবস্থাও নাজুক। আর মামা, তিনি এই বয়সে কেমোথেরাপির ধকল নিতে পারছেন না। আর কত ধকল নিবে শরীর? একটার পর একটা বড় বড় ধাক্কা যেন দরজায় অপেক্ষা করছে। দ্বিতীয় কেমোথেরাপির পর মামাকে আর চেনাই যাচ্ছে না। চুল ভ্রু সব পড়ে গেছে। মনে হচ্ছে মানুষটা দিনে দিনে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে যেন। সবাই তা জানে, তবুও কেউ যেন জানেই না। সবার আপ্রাণ চেষ্টা তাকে বাঁচিয়ে রাখার। বোনেরা কিছু টাকা দিলেন। নাসিমা তার মায়ের দেওয়া বল চেইনটাও বিক্রি করে টাকা দেয়। রোদেলা কিছুই বলে না। সবই তো গেল, এটা থেকে আর লাভ কি? মামার যা পরিস্থিতি এখন, এসব হিসাব নিকাশের সময় না। সব মিলিয়ে লাখ 2 টাকা পাঠানো হলো চেন্নাইতে। সেটা দিয়ে চলল আরও কিছুদিন। ঔষধ, টেস্ট, থাকা খাওয়া সব মিলিয়ে কোনো মতে চলল। বড় মামা বলেন, চলো আমরা ফিরে যাই। যে কটা দিন বাঁচে একসাথে থাকি সবাই। এইভাবে চলতে থাকলে আমি তো মরেই সাথে সবাইকে নিয়েই মরবো। কথাটা বলে হাসতে চেষ্টা করেন মামা। হাসির দমকে তার কাশি শুরু হয়। কথা শুনে কেঁদে দেন বড় মামি। তিনি শেষ পর্যন্ত চেষ্টা করতে চান। নাতাশা টাকা পয়সার খোঁজ করে। কল্লোলকে বলে টাকা পাঠাতে চায়, কিন্তু বড় মামা না বলে। জানাই তার হাতে এখনও টাকা রয়েছে। দরকার হলে তিনি জানাবেন নাতাশাকে। আসলে ওদের কাছ থেকে আর নিতে চাননি কিছু। তাই তার এই লুকোচুরি মেয়ের সাথে। উপায় অন্তর না দেখে বড় মামি নোবেলের কাছ থেকে নম্বর নিয়ে ফোন করে ছোট মামাকে। কুশলাদি বিনিময়ের পরপরই ছোট মামা তার সমস্যার কথা বলতে থাকেন বড় মামিকে। এখানে এসে কি সমস্যায় আছে, টাকার জন্য পছন্দের বাড়িতে উঠতে পারেনি, আপাতত ভাড়ার অ্যাপার্টমেন্টে উঠেছে, তার নিজেরই টাকার দরকার, কিন্তু বড় মামার এই অবস্থা, তাই তিনি চাচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি। বড় মামি নিজে বোকা বনে গেলেন। ফোন করলেন নিজের দুঃখের কথা বলতে, আর উল্টে দেবরই মনে করিয়ে দিলেন পাওনা টাকার কথা। দুঃখে তার কলিজা যেন ফেটে যায়। পছন্দের বাড়ির কথা বলছিল ও, আর ওর ভাই যে দুনিয়া থেকেই বিদায় হতে যাচ্ছে টাকার অভাবে, তা একটা বার শুনলও না, কৌশলে এড়িয়ে গেল। এসব ভেবে যখন হসপিটালের বারান্দায় দাঁড়িয়ে কাঁদছেন নাতাশার মা, তখন নাতাশার বাবা পিছনে এসে দাঁড়ায়। চুপি সারে বউকে বলে, চলো আমরা ফিরে যাই। মরতে তো একদিন হবেই। 2 দিন পর যেতাম, একটু আগেই না হয়ে যাব। তাই বলে আমি তোমাকে মানুষের কাছে ছোট করতে পারবো না। ছোট তো কম করলাম না তোমায় জীবনে। চলো বউ, আমরা ফিরে যাই। চিকিৎসা অসম্পূর্ণ রেখেই একদিন সন্ধ্যায় বাড়ি ফিরেন তারা। কেউই কিছু জানে না, কাউকেই বলেনি তারা কিছু। কি আর বলবে? দেশে ফিরে পূর্বাঞ্চলের বাড়ি যাদের কাছে বিক্রি করেছেন তাদের সাথে দেখা করতে চান, যদি তাদের মনে একটু দয়া হয়। পরপর 3 দিন ঘন্টার পর ঘন্টা বসে থেকেও ওই লোকের সাথে তিনি দেখা করতে পারেন না। শেষ ভরসাও যখন হারিয়ে যায়, তখন বেঁচে থাকা কষ্টের হয়ে পড়ে। কষ্টে তার কলিজা ফেটে যায়। শেষ বয়সে এমন দিন দেখতে হবে, তারা কি স্বপ্নেও ভেবেছিলেন এমনটি? ভাবেননি। অথচ জীবন তাদের কোথায় এনে দাঁড় করায়। মামার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। খাবার খেয়ে কিছুই রাখতে পারছে না। শরীর কঙ্কাল সার হয়ে যাচ্ছে। নাসিমা বড় ভাবিকে বলেন, ভাবি, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন।
বড় মামি এক পলকে তাকিয়ে থাকে কিছুক্ষণ নাসিমার দিকে, যেন তাকে পড়তে কিছুটা সময় নিচ্ছেন তিনি। একটু সময় পর মৌনতা ভেঙে তিনি নাসিমাকে বলেন, নিশাদের ব্যাপার বাদে যদি কিছু বলতে চাও তো বলো। নাসিমা অবাক হয়ে যায় এই কথায়। তিনি মনে মনে তাদের একমাত্র পুত্র নিশাদের সাথে ওর বাবার ব্যাপারে কথা বলতে চায়। যদিও ছেলে হয়ে বাবার জন্য কিছু একটা ব্যবস্থা করে, নাসিমা উঠে চলে যায়। বড় মামি আপন মনে সবজি কাটতে থাকে টেবিলে বসে। কাটতে কাটতে 6 জনের জন্য আলু ভাজা তৈরিতে 1.5 কেজি আলু কেটে ফেলেন তিনি। দিন দিন কঙ্কালসার হয়ে যাচ্ছেন মামা। তার মৃত্যুর প্রহর গোনা ছাড়া কোনো উপায় নেই যেন আর। সবাই তা মেনে নিয়েছে যেন। আজও আফজাল হোসেনের কাছে গিয়েছিল বড় মামি। পরপর 3 দিনেও দেখা পাননি তার। আজ যদি খোদা মুখের দিকে চান দেখা হলেও হতে পারে, কিন্তু তিনি আজও খালি হাতে ফিরে এসেছেন। 3 দিন গিয়েছে, কত রকমের কাহিনী দেখে এসেছেন তিনি। আজ যা দেখে এসেছে, মামি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন আর যাবে না সেখানে। তার এলাকার এক মেয়ের স্বামী অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ঘাতক ড্রাইভার ধরা পড়ছে এলাকাবাসীর হাতে। পুলিশের হাতে তাকে তুলে না দিয়ে টাকার মাধ্যমে মীমাংসা করে দিয়েছেন তিনি। মেয়েটাকে বুঝিয়েছেন, তোর স্বামী তো মরেই গেছে, ড্রাইভারকে পুলিশে দিলে তোর স্বামী তো আর ফিরে আসবে না, তার চেয়ে ভালো টাকা নিয়ে নে। তুই বিধবা মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারবি কিছুদিন। গাড়ির মালিকের কাছ থেকে 3 লক্ষ টাকা জরিমানা আদায় করে দিয়েছেন তারা। অসহায় বিধবা একটু যেন আশার আলো দেখেন ওই টাকায়। অথচ আজ 1 মাস হলো, আজ না কাল, কাল না পরশু এমনি করে ঘোরাচ্ছে। মেয়েটা আজও এসেছিল, এর আগেও একদিন দেখা হয়েছিল ওর সাথে। সেই সুবাদে ওর ঘটনা জেনেছেন তিনি। অনেকক্ষণ অপেক্ষার পর মেয়েটাকে ডেকে ভিতরে নিয়ে কি বলেছে কি করেছে আল্লাহই জানে। মেয়েটাকে ছোট বাচ্চা নিয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে যেতে দেখে তিনি জিজ্ঞেস করে কাঁদছে কেন। মেয়েটা উত্তরে কিছু বলে, ওরা মানুষ না খালা, সবগুলো অমানুষ। আমি অসহায় মানুষ, আমারে সাহায্য করব কি উল্টা আমার এতিম পোলাপানের টাকা মাইরা খাইলো। আল্লাহ আল্লাহ গো, কই বইয়া এগুলা দেহ তুমি? আমি সহ্য করলাম আল্লাহ, তুমি সহ্য কইরো না। এই কাহিনী দেখে তিনি আর অপেক্ষা করেননি। এরা এভাবেই বড়লোক হয়েছে। মানুষের হক মেরে মানুষকে ঠকিয়ে তারা সানগ্লাস চোখে চলে জীবনে। রোদের তাপ কি তারা কিভাবে জানবে? এই মেয়ে 2 ছেলে নিয়ে কিভাবে দিন পার করবে? দেখলেই তো মায়া হয়। অথচ ওদের টাকাটাই কিভাবে গায়েব করে দিল। বাড়ি এসে খাবার টেবিলে যখন এসব বলছিল বড় মামি, তার চোখ দুটো ভিজে উঠেছিল ওই মেয়েটার আর নিজের দুর্ভাগ্যের কথা ভেবে। সান্ত্বনার ভাষা যেন হারিয়ে গেছে ওদের পৃথিবীতে। কি বলে সান্ত্বনা দিবে? নিজেরাও তো নিঃস্ব। কেউ সব হারিয়ে, কেউ আপনজন হারিয়ে। হঠাৎ নোবেল বলে বড় আম্মার জায়গায় ব্যাপারটা নিয়ে সুফিয়ান ভাইকে একটু যদি বলে দেখতেন। যদিও ওই এলাকার না তিনি, তবুও নেতা মানুষ তো হয়তো এর একটা সমাধান করে দিতে পারবেন। বড় মামি নাসিমার দিকে তাকিয়ে থাকেন, বলেন, না রে, ওকে দিয়ে কাজ হবে না। এই এলাকায় হতো তাও চেষ্টা করতাম, ওরা অনেক খারাপ লোক। রোদেলা বলে, মামি, আমরা শেষ একটা চেষ্টা করে দেখি না? চেষ্টা করতে তো দোষ নেই, যদি উনি পারে কিছু করতে। নোভেল, তুই এক কাজ কর, তাকে ফোন করে মার সাথে কথা বলিয়ে দে। মা, তুমি বলো বাসায় আসতে। ফোনে বলার চেয়ে সামনাসামনি বললে ভালো হবে। যে কথা সেই কাজ। সোফিয়ানকে ফোন করা হলো। সোফিয়ান এলো পরদিন বিকালে। অনেকদিন পর দেখা হলো সবার সাথে। কেমন যেন দিশেহারা ভাব তার মধ্যে। তবুও জোড়াতালি দিয়ে কোনো মতে চেষ্টা করছে সেটাকে ঢেকে রাখতে। কে কতটুকু বুঝেছে তা বোঝা যাচ্ছে না। তবে রোদেলার চোখে ফাঁকি দিতে পারেনি সে দিশেহারা ভাব। ফিরে যাওয়ার সময় এগিয়ে দিতে গিয়ে সুফিয়ানকে জিজ্ঞেস করে। মুচকি হেসে তিনি বললেন, আরে না, তেমন কিছু না, আমার মাও অসুস্থ, তাই মনটা একটু খারাপ। দোয়া করো আমার মায়ের জন্য। হায় খোদা, এতক্ষণে এই কথা বলছেন আপনি? কি হয়েছে তার? হার্টে 2টো ব্লক ধরা পড়েছে, ওষুধ চলছে, কাজ না হলে অপারেশন করতে হবে। আহারে, আচ্ছা আমরা যাব আপনাদের বাসায়, ঠিকানাটা দিন তো। নোভেল চেনে আমাদের বাড়ি, যদি যাও ও নিয়ে যেতে পারবে। আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখিয়েন তার। আর হ্যাঁ, নিজের খেয়ালও রাখবেন।
আপনি সুস্থ না থাকলে, শক্ত না থাকলে আপনার মাকে নিয়ে হসপিটালে দৌড়াবেন কি করে? আপনার মায়ের জন্য হলেও আপনাকে শক্ত থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আপনি না বড়? মলিন হাসি হেসে বলে, এভাবে ভাবিনি তো। আসলে মা ছাড়া আর কেউ নাই আমাদের, তাই তাকে হারানোর ভয় মনে জেগে বসেছে। ভয়ের কিছু নেই, আল্লাহ ভরসা, দোয়া রইল। আচ্ছা আসি তাহলে। রোদেলা দাঁড়িয়ে থেকে সুফিয়ানের চলে যাওয়া দেখল। যে পর্যন্ত দেখা গেল তাকে সে পর্যন্ত। কলাপসিবল গেটে তালা লাগাতেই একটা গাড়ি এলো ওদের বাড়ির গাড়ি বারান্দায়। চিনতে সমস্যা হলো না রোদেলার, এটা নাতাশার শ্বশুর বাড়ির গাড়ি। তাদেরকে দেখে দৌড়ে উপরে উঠে গেল রোদেলা, কারণ গাড়িটার ড্রাইভিং সিটে শোভন বসা। ও কোনো মতেই শোভনের সামনে পড়তে চায় না, তাই ও এভাবে উপরে উঠে গেল। খুব সম্ভবত বড় মামাকে দেখতে এসেছেন তারা। রোদেলা তিনতলায় ওর নানুর ঘরে চলে গেল। মেহমান এলো, মামাকে দেখলো, নাস্তা খেলো। কয়েক ঘন্টা হয়েছে তারা এসেছে, এখনো গিয়েছে কিনা তা জানতে বারান্দা থেকে উকি দেয় নিচে। তিনতলার ঘর থেকে উকি দিয়ে কাঁঠাল গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ওদের কালো রঙের গাড়িটা। 8টা বাজতে চলল, গাড়ি এখনো বারান্দায় দাঁড় করা। তার মানে তারা এখনো যায়নি। ভাবতেই হুড়মুড় করে একদল মানুষ ঢুকলো রোদেলার নানির ঘরে। তার সাথে দেখা করতে এসেছে তারা। রোদেলা ভূত দেখার মতো চমকে গিয়ে দাঁড়িয়ে থাকে এক কোণে। কল্লোলের মা, শোভনের মা আর ফুফু এসেছেন ঘরে। সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করে। নাতাশার খোঁজ খবর নিয়ে কোনো এক ছুতোয় বের হয়ে যায় ঘর থেকে বের হতেই আবার চমকে ওঠে রোদেলা। ঘরের দেওয়াল ঘেঁষে শোভন দাঁড়িয়ে। ওকে দেখে এক মুহূর্তও দাঁড়ায় না ও, হনহন করে নেমে যায় সিঁড়ি বেয়ে দোতলায়। রোদেলার খুব ইচ্ছে হয় একবার পেছনে তাকিয়ে দেখে শোভনকে, কিন্তু সবসময় সব ইচ্ছে পূরণ হয় না, করা ঠিকও না। এই পিছন ফিরে তাকানোর নতুন কোনো অর্থ ও বের করুক তাও চায় না, যদিও মায়া হয় ওর জন্য। কিন্তু পেছনের ঘটনা মনে পড়লে ওর ঘৃণা হয় ওর প্রতি। যে অবস্থায় দাঁড় করিয়েছে ও রোদেলাকে, তাতে ও জানে ভালোবেসেই এসব করেছে ও। কিন্তু ও কেন বোঝে না ভালোবাসার আর এক নাম অপেক্ষা? একটা সম্পর্কে দুজন দুজনকে চিনলই না ভালো করে, হুট করে সিদ্ধান্ত নিয়ে নিল। এত সহজে সিদ্ধান্ত নেওয়া, যেখানে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের একটি এটি। কেন ওর এত তাড়াহুড়ো কোনো কাজই যে ভালো না তা ওর চেয়ে ভালো কে জানে। আকিবও তাড়াহুড়ো করে হারিয়েছিল রোদেলাকে, শোভনও একই কারণে হারাতে বসেছে ওকে। যে ঝড় ওর উপর দিয়ে গিয়েছে এই ঘটনার পর, তাতে ওর কষ্টটা একটু বেশিই ছিল। আকিবের বেলায়ও অপরাধ করেছিল আকিবকে ভালোবেসে, কিন্তু এবার কোনো কথা নাই, বার্তা নেই, এমনকি ছোট্ট কোনো ইঙ্গিতও নাই ভালোবাসার। তারপরও কোনো দোষ না করেই দিনের পর দিন অসহ্য যন্ত্রণা পোহাতে হয়েছে রোদেলাকে। এসব কষ্টই ওকে এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। যে ছেলে হুট করে ভালোবাসতে পারে, সে যে হুট করে ভুলেও যাবে না তা কে বলতে পারে? সেখান থেকে এসে ওর ঘরে দরজা ভিড়িয়ে বসে থাকে রোদেলা। তার না যাওয়া পর্যন্ত বের হবে না ঘর থেকে। তারা ফিরবার সময় রোদেলাকে খুঁজে ওর ঘরের দরজায় উকি দিয়ে বিদায় নেয়। রোদেলা ঘরের ভিতরে থেকেই সালাম দেয়, আবার আসতে বলে। তারাও বলে নাতাশাকে দেখতে যেতে। রোদেলা বলে জলদিই যাবে ও। নিচে কলাপসিবল গেট পর্যন্ত এগিয়ে দিতে চায় নাসিমা। শোভনের একটা ক্ষীণ আশা ছিল রোদেলা আসবে নিচ পর্যন্ত, কিন্তু না আসায় একটু কষ্ট পেল ও। ছোট্ট একটা চিরকুট এনেছিল সাথে করে, ফিরলেও সেটা সাথে করেই। রাতে খেতে বসে সবাইকে বলল সুফিয়ানের মায়ের অসুখের কথা। সবাই ভীষণ আফসোস করলো, বলল সময় করে যাবে সবাই তাকে দেখতে। বড় মামি একটু সুর তুলতে চাইলেন শোভনের ব্যাপারে। ওর ফুফু আজ এসেছে রোদেলাকে দেখতে। রোদেলা চোখ মুখ শক্ত করে বলল, মামি এ বিষয়ে যা বলার আমি বলে দিয়েছি, এ বিষয়ে আর কোনো কথা হোক তা আমি চাই না। নাসিমা রাতে রোদেলার ঘরে গিয়ে ওর সাথে রাগারাগি করে। মুখের উপর কথা বলার সাহসও কোথায় পেল তা জানতে চায়। রোদেলা কোনো উত্তর দেয় না। নাসিমা যেন তা আগের রূপ ফিরে এসেছে। এতদিন সব ঠিকঠাক থাকে, রোদেলা ভাবে ওর মা হয়তো সব ব্যাপার সামনে আসার পর অনুতপ্ত, কিন্তু না, তিনি এতদিন এক ভাইয়ের চলে যাওয়া আর এক ভাইয়ের অসুখে চুপচাপ ছিলেন কিছুটা। এখন যেন আবার আগের রূপে ফিরে এসেছেন। ভালো ঘর, ভালো ভর, নিজের দিকে দেখছস একবার?
তোর বাবার এত সব কাহিনী, চাল নাই চুলা নাই, জেনে কে নিবে তোরে? কত বড় সাহস! মেহমানগুলোরে দেখে সে উপরে উঠে গেল। কিসের এত দেমাক তোর? কি আছে তোর? অথচ এই তিনিই ফোন দিয়ে কি সব বলেছিল রোদেলাকে সেন্ট মার্টিনের ওই দিনটাতে। আর এখন বড় মামি কিছু বুঝিয়েছেন হয়তো। একটা মানুষের কয়টা রূপ থাকে, নিজের মাথায় কিচ্ছু নেই, যে যা বলে তাই ঠিক। নিজের বিচার বিবেচনা বলতে যে একটা জিনিস পৃথিবীতে রয়েছে তা তার নেই। কেউ যদি বলে, আরে আপা, আপনার মেয়েকে দেখলাম এক ছেলের সাথে হাত ধরাধরি করে যেতে, সে তাই বিশ্বাস করবেন। নিজেকে একবার জিজ্ঞেস করবেন না যে আমার মেয়েটা কি এমন? নিজের মেয়েকেই চিনল না আজ পর্যন্ত। চিলে কান নিয়েছে চিলের পিছনে ছুটা পাবলিকেরা। অকথ্য ভাষায় গালাগাল দিয়ে তিনি যখন চলে যেতে পা বাড়ালেন, তখন রোদেলা সহ্য করতে না পেরে উঠে তার কথার জবাব দিল। বিয়ের জন্য যে এত লাফালাফি করছো, আমার বিয়ে হয়ে গেলে তোমরা কোথায় গিয়ে দাঁড়াবে সেই হিসেব করে দেখেছো? ঘরে বসেই তো সব পেয়ে যাও, সে চিন্তা তো তোমার মাথায় নেই। আর কি বললা, আমার এত দেমাগ কিসের? ওইটা আমার দেমাগ না, আমার পরিবারের জন্য চিন্তা, যে আমি চলে গেলে আমার মা বোনের কি হবে। ভালো ঘর ভালো বরের চিন্তা আমি করি না। আমি চিন্তা করি রাত পোহালে পরের দিন চলবে কিভাবে। তোমার আছে সেই চিন্তা? সেই ছোট্টবেলা থেকেই তো এই চিন্তা মাথায় দিয়ে দিয়েছ। নিজে পটের বিবি সেজে পরের সংসার সামলাচ্ছ, সবই তো খুইয়েছ। 2 দিন পর যে এই বাড়ি থেকেও চলে যেতে হবে, তখন আমি চলে গেলে চলবে কিভাবে ভেবে দেখেছ? 2 দিন আগেই তো খুব কথা শোনালো, আর এখন আসছো বিয়ের স্বপ্ন দেখাতে। কি পাইছো তুমি আমারে? যখন যা মন চায় তাই জোর করে চাপাই দিবে। যাও তুমি, বিয়েই করবো না আমি। আমার জন্য এত দরদ দেখানো লাগবে না কারোর। বলেই দরজা আটকে দেয় রোদেলা। রোদেলা কিংবা নাসিমা দুজনেই যেন বিশ্বাস হচ্ছে না। রোদেলার বিশ্বাস হচ্ছে না এসব বলেছে সে এসব তার মাকে। সেই সেন্ট মার্টিন থেকে মনে মনে যুদ্ধ চলছে তার নিজের সাথে। ও কি বোঝে না ওর ভালো? ওর কি স্বপ্ন নেই ভালো ঘর ভালো বরের? শোভনের ভালোবাসা যে কতটুকু ওর প্রতি তা ওর চেয়ে ভালো কে জানে। এত ভালোবাসা অবজ্ঞায় ঠেলে দেওয়া কি কম সাহসের কাজ? এটা ওর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, যা দিতে হচ্ছে ওর মা আর বোনের কথা ভেবে। ওই পরিবারে গেলে সব সময় ওকে ছোট হয়ে থাকতে হবে। তার উপর মা বোনের জন্য যে চাকরি বাকরি কিছু করবে তাও পারবে না, কারণ তারা খুবই রক্ষণশীল পরিবার। সেটা কেউ দেখেছে ভেবে? তার মানে এই না যে বিয়েও করবে না। তবে আপাতত এসব নিয়ে ভাবতে চায় না ও। আবদ্ধ ঘরে অঝরে কাঁদছে রোদেলা। জীবন কেন ওকে এমন জায়গায় এনে দাঁড় করায় বারবার? ঈশ্বর আর কত পরীক্ষা নিবে ওর? আর নাসিমার বিশ্বাস হচ্ছে না তিনি কি শুনেছে। নাসিমা যেন সাক্ষাৎ অগ্নিমূর্তি, দরজায় কড়াঘাতে দুমড়ে মুচড়ে ফেলছে যেন। হইচই চেঁচামেচি শুনে বড় মামি দৌড়ে আসে। বড় মামি নাসিমাকে শান্ত হতে বলেন। নাসিমা ব্যগ্র কণ্ঠে বলে, ভাবি, আপনি শুনলেন কি বলল ও? আমার নাকি কোনো চিন্তাই নেই, আমি পটের বেবি সেজে থাকি, সব চিন্তা ওর। নাসিমা ও সেভাবে বলেন নাই, তুমি নিজের মতো করে ভাবছো কেন? না ভাবি, আপনি আমাকে ছাড়েন, অনেক চিন্তা করে ফেলেছে ও। আর না, ওরে বলেন এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যেতে। আমি দরকার হলে ভিক্ষা করে খাবো, তবুও ওর রোজগার করা ফোঁটা পাইও আর আমি স্পর্শ করব না। ছাড়েন আপনি আমাকে, আমি শুধু ওকে এই কথাটাই বলবো, ছাড়েন। বড় মামি কিন্তু নাসিমাকে ছাড়ে না, তবুও তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নাসিমা। দৌড়ে গিয়ে দরজায় ধাক্কা দেয় অনবরত। রোদেলার কান্না এখন ভয়ে পরিণত হয়, কারণ ওর মাকে ভালো করে চেনে। এমন পরিস্থিতিতে তিনি যে কতটা হিংস্র হন তার অনেক সাক্ষী রোদেলার সারা শরীরে রয়েছে। রাত 10:30 বাজে। পুরো বাড়ি থমথমে, যেন কোনো ভুতুরে বাড়ি। পরিস্থিতি ঠান্ডা হলো কিনা বোঝা গেল না। রোদেলার রুমে বসে কাঁদছে সেই তখন থেকেই। প্রিসিলা দরজায় নক দিল। আপা, দরজা খোল, দরজা খোল আপা।
দরজা খোলে রোদেলা। খাবার নিয়ে রুমে ঢোকে ও। এ বাড়িতে 8টার মধ্যে রাতের খাবার খাওয়া হয়ে যায়। আসলে প্রিসিলা যতটা না খাবার দিতে এসেছে তার চেয়ে বেশি এসেছে ওর বোন কোনো অঘটন করেছে কিনা তা জানতে। ওর ভেতরে এই ভয় কেন ঢুকলো ও জানে না। প্রিসিলাকে রুমে ঢুকতে দেখে কোথা থেকে দৌড়ে ঘরে ঢোকে নাসিমা। খপ করে রোদেলার চুলের মুঠি ধরে টেনে বের করে ঘর থেকে। ঘটনার আকস্মিকতায় প্রিসিলার হাত থেকে খাবারের প্লেট পড়ে গিয়ে পুরো ঘরময় ছড়িয়ে পড়ে ভাত, ভাজি আর বাটিতে করে আনা শোল মাছ আর আলু ফুলকপির তরকারি। অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে নাসিমা। নোবেল, বড় মামি কেউই তাকে ছাড়াতে পারছে না। এত অসুরের মতো শক্তি এসেছে তার শরীরে। প্রিসিলা কাঁদতে থাকে ভয়ে। ও এমন হবে জানলে দরজা খুলতে বলতো না। চুলের মুঠি তখনও তার হাতেই। ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিস্তলা অবধি টেনে নামাই রোদেলাকে নাসিমা। রোদেলাও অনেক চেষ্টা করছে ওর চুল ছাড়াতে, কিন্তু পারছে না। যন্ত্রণায় কুঁকড়ে উঠছে ও, কান্না যেন ভুলেই গিয়েছে। খোলা কলাপসিবল গেটের বাইরে বের করে আর এক দফা গালমন্দ করে। বলে, তোদের কারণে আমার জীবন শেষ, আর তোরাই আমারে খোটা দেশ। জোতা কামড় দিয়ে বের হয়ে যাবি, আর এই চেহারা দেখাবি না আমাকে। রোদেলার তখনই যেন কান্না নামক অনুভূতিটার কথা মনে হলো। শক্ত মাটির উঠোনটায় বসে পড়ে কান্না করতে শুরু করে ও। প্রিসিলা বড় মামার ঘরের জানালায় দাঁড়িয়ে থেকে দেখে এসব, যদিও কাঁঠাল গাছের ফাঁক দিয়ে সব দেখা যাচ্ছে না। প্রিসিলা দৌড়ে যায় নিচে যেতে, কিন্তু বাড়ির মেইন গেটে তালা দিয়ে চাবি নিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে রেখেছে নাসিমা। কি করবে কেউ বোঝে না যেন। বড় মামি জানালা দিয়ে ডাকতে থাকে রোদেলাকে। ওর মা চাবি নিয়ে দরজা আটকে রেখেছে, তাই বলে নোবেল।